সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে উত্তাল দেশ। গণ অনশনে 11 দফা দাবি। আটক ইকবাল 7 দিনের রিমান্ডে। পীরগঞ্জ হামলার মূল হোতা গ্রেপ্তার। কুমিল্লার মামলায় বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। অস্থিতিশীলতা তৈরির পায়তারা দেখছে আওয়ামী লীগ, সরকারকেই দায়ী করছে বিএনপি। রোহিঙ্গা ক্যাম্পে 6 মার্ডারের ঘটনায় আটক 8। মহিবুল্লাহ হত্যায় কিলিং স্কোয়াডের সদস্য গ্রেপ্তার। মিতু হত্যায় ভোলার স্বীকারোক্তি। রাজধানীর বাড্ডায় আগুনে পুড়ে গেছে ফার্নিচারের গোডাউন। 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি। এখনই স্কুলের ক্লাস বাড়ছে না, জানালেন শিক্ষামন্ত্রী। শিশুদের টিকায় দীর্ঘসূত্রিতা। করোনায় দিন ব্যবধানে বেড়েছে শনাক্ত মৃত্যু। মিয়ানমারের উত্তর প্রান্তে ব্যাপক সেনা মোতায়েন। আবারও গণহত্যার আশঙ্কা জাতিসংঘের। কাশ্মীর সফরে অমিত শাহ, কঠোর নিরাপত্তা। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সুপার 12 মিশন শুরু আজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথম দিনে জয় পেল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দোষীদের বিচার নিশ্চিত করা সহ 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার সকালে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান ও অনশন কর্মসূচিতে এ দাবি জানায় তারা। দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিচারের আওতায় আনার দাবিও জানান বক্তারা। বিস্তারিত নাইম আল জিকর প্রতিবেদনে। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় পূজা মণ্ডপ সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর দোকানপাটে হামলা ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই অবস্থান কর্মসূচি। এতে সংহতি প্রকাশ করে সনাতন ধর্মাবলম্বী সহ সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিভিন্ন রাজনৈতিক দল। সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সকল রাজনৈতিক দল সহ ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এ সময় সংখ্যালঘু মন্ত্রণালয় সংখ্যালঘু কমিশন গঠন সহ 11 দফা দাবি সংগঠনটির পক্ষ থেকে তুলে ধরা হয়। আমরা ঠেকাতে না পারার জন্য দায়ী প্রশাসনের একটা অংশ। শুভ শক্তি যতই দুর্দণ্ড হোক না কেন, শুভ শক্তির কাছে তা পরাভব মানতে বাধ্য। সাম্প্রদায়িক সহিংসতার তদন্তে মাননীয় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। একই দাবিতে বরিশালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে প্রতীকী অনশন ও বিক্ষোভ সমাবেশ করে। এই সময় বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান। ঘটনা এক তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা প্রকৃত অপরাধী তাদের সকলে একটি দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালী, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটির জেলা শাখাগুলো। এ সময় সাম্প্রদায়িকতার নামে হামলাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবি জানানো হয়। সকাল 6টা থেকে চলা এই প্রতীকী অনশন কর্মসূচি শেষ হয় বেলা 12টায়। এরপর সংখ্যালঘু সম্প্রদায়ের এই সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার ঘটনায় শুক্রবার রাতে টঙ্গী এলাকা থেকে সৈকত মণ্ডল ও রবিউল নামে 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এদিকে কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সহ 4 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হুমায়ুন কবির জীবনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। ফেসবুকে ফলোয়ার বাড়াতে এবং ব্যক্তিগত ইমেজকে প্রচার করতেই এই মুহূর্তে গ্রাম পুলিশের কাছ থেকে পাওয়া সংবাদ, হিন্দুদের আক্রমণে এক মুসলিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এমন উস্কানিমূলক পোস্ট দেন সৈকত মণ্ডল।
সেই পোস্টের সূত্র ধরেই হামলার ঠিক কাছাকাছি একটি মসজিদ থেকে মাইকিং করেন রবিউল ইসলাম। এরপর সৈকত নিজে একটি উঁচু স্থানে দাঁড়িয়ে উত্তেজনাকর বক্তব্য দিয়ে হামলায় অংশ নেন। শনিবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক জানান, পীরগঞ্জে হিন্দুপল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম মোহাম্মদ সৈকত মণ্ডল ও তার সহযোগী মোহাম্মদ রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। সৈকত মণ্ডল তার যে নিজের ফেসবুক পেজ, এখানে সে অপপ্রচার করেছে, যেখানে প্রায় 3000 তার ফলোয়ার রয়েছে। তার যারা খুব ক্লোজ, সে একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত, তাদের মাধ্যমে সে একটি গ্রুপ তৈরি করেছে এবং সে সরাসরি হামলায় জড়িত ছিল। তিনি জানান, র্যাবের গোয়েন্দা শাখা ও র্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে প্রায় 30 জনকে গ্রেফতার করে এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। মুসলমানদের পক্ষে খুব সোচ্চার ছিল। এই বিষয়টাই সে বেসিক্যালি তার ফেসবুক পেজের মাধ্যমে ছড়িয়ে দেয় এবং মিথ্যা পরিচিত যে এই মাত্র একটি খবর পাওয়া গেল একজন মুসলমানকে হিন্দুরা মেরে ফেলেছে, যাতে সাধারণ জনগণ উত্তেজিত হয়, এতে আরো বেশি ক্ষোভের বশবর্তী হয়ে তারা বিভিন্ন ঘরবাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর করে। এদিকে কুমিল্লার পূজার মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সহ 4 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ইকবাল তাকে আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং অন্য আসামি যাদেরকে আমরা এখান থেকে ধরেছি, হুমায়ুন আর হচ্ছে ইকরাম, এদেরকেও প্রত্যেকে 7 দিন করে আমাদের আদালত রিমান্ড করেছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। কুমিল্লার সাম্প্রদায়িক হামলার বিচার হবে ট্রাইব্যুনালে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এক চক্র। একই ইস্যুতে কথা বলেছেন সরকারের আরও কয়েকজন মন্ত্রী। শাহ আলী জয়ের রিপোর্ট। কুমিল্লায় কোরআন অবমাননার কথিত অভিযোগে পূজা মণ্ডপে হামলায় জড়িতদের বিচার করে শাস্তির আওতায় আনতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মন্ত্রীরা। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পূজা মণ্ডপে হামলার ঘটনার চার্জশিট হলে এর বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। যখন পুলিশ প্রতিবেদন পাওয়া যাবে তখন এটাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে ট্রায়াল করা হবে। ভিডিও ধারণ করার যেই এভিডেন্স, সেটা গ্রহণ করার একটা ধারা আছে, তো সেই ধারায় কোনো অসুবিধা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেয়া হবে না। আমরা সবকিছু বের করে ফেলছি, সব লোককে চিহ্নিত করে আমাদের হাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা ধরা পড়েছে। আমরা কেন এই কাণ্ডটা ঘটিয়েছে সব আপনাদেরকে আমরা জানাতে সক্ষম হই। সিলেটে সাংবাদিকদের এক অনুষ্ঠানে সরকারের কঠোর অবস্থানের কথা জানান পররাষ্ট্রমন্ত্রীও। একটি অসাম্প্রদায়িক স্থিতিশীল অর্থনীতি গড়ে করার কাজ করছে এবং এই ক্ষেত্রে কোনো দুষ্ট প্রকৃতির লোক আপনারা তার্য করবেন, আর এইটাকে খুব বাড়াবাড়ি করার দরকার নেই, ফলাও করার দরকার নেই এবং এটার শাস্তি যাদের পাওয়া সবাইকে শাস্তি দেওয়া হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম 2 নীতি নির্ধারক এবং সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ মনে করেন, ঘটনার প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার সরকারের কৃতিত্বকে বিতর্কিত করতে চাইছে বিএনপি। ওনারাই রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়ে তারা আবার নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন, গ্রেপ্তার হওয়া যুবক এতদিন কোথায় ছিল, কারা তাকে সেখানে নিল? মির্জা ফখরুলের কথায় মনে হচ্ছে ফখরুল সাহেবের কাছে ইকবালের বিষয়ে অধিকতর তথ্য রয়েছে। তারা বলেন, বিএনপির বক্তব্য শুনে মনে হচ্ছে কুমিল্লার ঘটনা কিভাবে ঘটেছে তা বিএনপি ভালো করেই জানে। কদিন কোথায় ছিল এ ব্যক্তি? শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিতর্কিত করা বিভেদ ভুলে গণতন্ত্র ফেরাতে রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। নেতাদের অভিযোগ, ক্ষমতাসীনরা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর মতো বিভাজন তৈরি করেছে দেশে। এ পরিস্থিতির জন্য ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগেরও আহ্বান জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন তহিদ শান্ত। শনিবার সকালে কুমিল্লার নানুয়া দিঘির পারে পরিদর্শনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। সেখানে হিন্দু সম্প্রদায়ের স্থানীয়দের সঙ্গে কথা বলেন নেতারা। তারা আশ্বাস দেন, ঘটনার তদন্ত করে দোষীকে শাস্তি প্রদানের দাবি নিয়ে হিন্দু সম্প্রদায়ের সব কর্মসূচির সঙ্গে এক পথে হাঁটবে বিএনপি। ব্যর্থতার দায় স্বীকারে সরকারের প্রতি দাবি জানান বিএনপির প্রতিনিধি দলের প্রধান গয়েশ্বর চন্দ্র রায়। ইকবালের বাড়ি কুমিল্লা, আপনারা কুমিল্লার লোককে আবিষ্কার করেন এই ইকবাল কোন ইকবাল, এই ইকবাল কি সেই ইকবাল, এবং যেভাবে ফুটেজ তৈরি করা হয়েছে এটা সিনেমার শুটিং এর মতো। কিন্তু এই উন্মাদ এই ভবঘুরে কোরআন শরীফ চিনল কি করে?
আর কোরআন শরীফটা কোনো জায়গায় না রেখে ওই জায়গায় রাখলো, এই মাথার মধ্যে এই বুদ্ধিটাকে ফুটে দিল। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে ভাষা সৈনিক অলি আহাদের নবম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভাটিতেও সাম্প্রতিক ঘটনায় সরকারের জোর সমালোচনা করেন বক্তারা। একটা মানুষ বেশ সংকট মোকাবেলায় সব রাজনৈতিক দলকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের ছোটখাটো সমস্যাগুলো ভুলে যাই এই মুহূর্তে, আসুন না আমরা একসাথে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ন্যূনতম যে 1971 সালের যুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো ছিল সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য যেটা আমরা অর্জন করেছিলাম, আমরা একখানে একটা লড়াই করি, সংগ্রাম করি। দলটির নেতারা মনে করেন এসব হামলার পেছনে সরকারের প্রত্যক্ষ মদদ রয়েছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ইসলাম সমর্থন করে না। শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার দ্রুত বিচার করতে হবে। কুমিল্লার ঘটনা ঘিরে কেউ কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম। ধর্মকে অবমাননা করে এক ধরনের উত্তেজনা তৈরি করে ঘোলা পানিতে স্বার্থ হাসিল করতে চায়। আমাদের বিশ্লেষণ বলছে কুচক্রী মহলের এমন সুযোগ দেশের ক্ষমতাসীনরাই তৈরি করে দিয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় হামলায় 6 নিহতের ঘটনায় 8 জনকে আটক করেছে এপিবিএন। এই হত্যাকাণ্ডের পর ক্যাম্পে ক্যাম্পে চলছে সাঁড়াশি অভিযান। এদিকে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহকে হত্যায় অংশ নেয়া আজিজুল হক সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলে জানিয়েছে এপিবিএন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আজিজুল। আইয়ুবুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার ভোররাতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পের মাদ্রাসায় রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের হামলায় 6 রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনায় এখনো থমথমে পুরো ক্যাম্প এলাকা। চাপা আতঙ্কে মুখ খুলছেন না কেউই। কঠোর নিরাপত্তার মধ্যে চলছে পুলিশের সাঁড়াশি অভিযানও। আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে আটক করেছেন তারা। এদিকে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে দাবি করেছে এপিবিএন। শনিবার দুপুরে উখিয়ায় এপিবিএন কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, মুহিবুল্লাহকে হত্যা করতে 2 দিন আগে পরিকল্পনা করে দুর্বৃত্তরা। উক্ত মিটিংয়ে কিলিং মিশনে অংশ নেয়া ধৃত আসামি আজিজুল হক সহ আরো 4 জন উপস্থিত ছিল। তথাকথিত দুর্বৃত্তদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ মহিবুল্লাহকে হত্যার নির্দেশ দিয়েছে মর্মে উক্ত মিটিংয়ে আলোচনা করা হয়। কারণ হিসাবে বলা হয় যে মাস্টার মহিবুল্লাহ রোহিঙ্গাদের ভিতর একজন বড় নেতা হয়ে উনি উঠেছিলেন। এর আগে শনিবার সকালে কুতুপালংয়ের লাম্বাসিয়া লোহার ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় কিলিং স্কোয়াডের সদস্য আজিজুল হক, মোহাম্মদ রশিদ প্রকাশ ওরফে মুর্শিদ আমিন, মোহাম্মদ আনাস ও নূর মোহাম্মদকে। 14 এপিবিএন পুলিশ ইতিমধ্যেই এই মামলার সন্দিগ্ধ হিসেবে আমরা 4 জন আসামিকে গ্রেফতার করেছি। তন্মধ্যে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ ইলিয়াস বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় জবানবন্দি প্রদান করে। গেল 29 সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে নিহত হন রোহিঙ্গা জনগোষ্ঠীর শীর্ষ নেতা মুহিবুল্লাহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ভোলাকে গ্রেপ্তার করেছে পিবিআই। তাকে বেনাপোল থেকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে চট্টগ্রামে আনা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। গেল 14 অক্টোবর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে ভোলা জামিন আবেদন শুনানিতে অংশ না নিয়ে সময়ের আবেদন করেছিলেন। ওই দিন শুনানির পর আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে ভোলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর থেকেই আসামিকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা কাজ শুরু করে। চট্টগ্রাম ছেড়ে বেনাপোল যাওয়ার পর ভোলা গ্রেপ্তার হন। মূলত ভারতে পালানোর জন্যই বেনাপোল গিয়েছিল বলে তথ্য পেয়েছে পিবিআই। আজকে ভোলাকে অ্যারেস্ট করার পরে এবং তার 164 এর যে তথ্যগুলো এসছে সেই তথ্যগুলোতে তাদের যে রিলেশনটা, এই 3 জনের যে রিলেশনটা, এই রিলেশনটা মোটামুটি আমরা ধরে নিতে পারি এস্টাবলিশ হয়েছে। যে মামলা যেহেতু তদন্তাধীন অবস্থায় আছে
অগ্রগতি মেজারমেন্ট করে বলা যাবে না, তবে একটা অ্যারেস্ট হয়েছে, একটা বড় অ্যারেস্ট হয়েছে, সেই জন্য আমরা বলবো যে মামলার অগ্রগতি খারাপ নয়, এইভাবে আমি মন্তব্য করতে পারি। রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল জিএম পাড়া এলাকায় পুড়ে গেছে কেমিক্যাল ও ফেব্রিক্সের একটি 3তলা মার্কেট। জ্যোতির্লেখার নামক ওই মার্কেটের রাত 9:30টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিস জানায় আগুনে কোনো হতাহত হয়নি, তবে মার্কেটের নিচতলায় কেমিক্যাল ও দোতলায় ফেব্রিক্স ও রেক্সিনের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মার্কেটের 3য় তলার ইলেকট্রনিক ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। কেমিক্যালের গোডাউন থেকে আগুন লেগেছে বলেও প্রাথমিকভাবে জানায় তারা। মার্কেটের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আজ চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে কুয়াকাটা পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালী পায়রা সেতু। সকাল 10টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গণভবন থেকে সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে পুরো দক্ষিণাঞ্চলে চলছে উৎসবের আমেজ। আজ চলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে কুয়াকাটা পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালী পায়রা সেতু। সকাল 10টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গণভবন থেকে সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে পুরো দক্ষিণাঞ্চলে চলছে উৎসবের আমেজ। সঞ্জয় কুমার দাসের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল পটুয়াখালী মহাসড়কে পায়রা নদীর ওপর 2016 সালে সেতু নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। চলতি বছরের শেষ দিকে সেতুর নির্মাণ কাজ শেষ হয়। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লঞ্জিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন এটি নির্মাণ করে। 1470 মিটার দৈর্ঘ্য এবং 19.76 মিটার প্রস্থের এই ব্রিজটি এক্সট্রা ডোজ কেবল দিয়ে দুই পাশে সংযুক্ত। নদীর মাঝে একটি মাত্র পিলারের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে ব্রিজটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 1500 কোটি টাকা। বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত নির্বিঘ্নে যাতায়াত করতে সক্ষম হবেন, সময় সাশ্রয় হবে, ব্যয় সাশ্রয় হবে। সর্বোপরি কুয়াকাটা যে পর্যটন স্পট আছে আমাদের, সেখানে সেই কুয়াকাটা পর্যন্ত আমাদের পর্যটনের প্রসার ঘটবে। এদিকে সেতু উদ্বোধনের খবরে পুরো দক্ষিণাঞ্চলের মানুষের মাঝে বইছে উৎসবের আমেজ। এই ব্রিজটা চালু হইলে দক্ষিণাঞ্চলের মানুষের উপকার হইবে, কুয়াকাটা পর্যটন কেন্দ্র উন্নতি হইবে। আমরা দক্ষিণাঞ্চলবাসী তার এই শুভ উদ্বোধনের অপেক্ষায় আছি। এই দক্ষিণ এলাকার মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নতি ঘটবে, এই এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। পদ্মা সেতু ও লেবুখালী সেতু চালু হলে কুয়াকাটা সহ সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, বাড়বে ব্যবসা বাণিজ্য, বলছেন ব্যবসায়ীরা। ফেরিঘাটে যে ভোগান্তিটা হইতো, সেই ভোগান্তিটা থেকে আমরা লাঘব পাবো। আমাদের কুয়াকাটা অনেক উন্নত হবে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য। পর্যটক আসলেই তো আমাদের কুয়াকাটা ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি হবে। দৃষ্টিনন্দন এই সেতুটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি নির্বাচিত হয়েছে ওমর ফারুক, মহাসচিব হয়েছেন দীপ আজাদ। শনিবার রাতে জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করে। ঢাকা সহ সারা দেশের 10 কেন্দ্রে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত একযোগে ভোট গ্রহণ হয়। এবারের নির্বাচনের জন্য গঠিত 6 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সর্দার। বিএফইউজি নির্বাচনের সভাপতি, সহসভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দফতর সম্পাদক ও 4 নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 34 জন প্রার্থী।
দেশে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে শনাক্ত ও মৃত্যু বেড়েছে। 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন 278 জন, মারা গেছেন 9 জন। শনাক্ত রোগী এবং মৃত্যুর সঙ্গে 24 ঘন্টায় বেড়েছে করোনায় রোগী শনাক্তের হারও। এ সময় রোগী শনাক্তের হার 1.85%। শুক্রবার রোগী শনাক্তের হার ছিল 1.36%। 24 ঘন্টায় নতুন শনাক্ত 278 জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্ত হয়েছেন 15,67,417 জন। আর মারা যাওয়া 9 জনকে নিয়ে করোনায় আক্রান্ত হয়ে সরকারি হিসেবে এ পর্যন্ত মোট 27,814 জন মারা গেছেন। বাড়ছে শিশুদের টিকা প্রয়োগের দীর্ঘসূত্রিতা। 10 অক্টোবর শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত হলেও শুধু পরীক্ষামূলক দেয়াতেই আটকে আছে সে কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে শিশুদের টিকা প্রয়োগের জন্য যে তালিকা চাওয়া হয়েছে তা এখনো হস্তান্তর করেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আর মাওসী মহাপরিচালক বলছেন, পুরো তালিকা প্রস্তুত, সময় সাপেক্ষ হলেও 30 অক্টোবর থেকে শুরু করা যাবে টিকা প্রয়োগ। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 10 অক্টোবর সংবাদ সম্মেলন করে শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর ঠিক 4 দিন পর 14 অক্টোবর মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে 12 থেকে 17 বছর বয়সী শিশুদের প্রয়োগ করা হয় করোনা টিকা। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এই কার্যক্রমের আর কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় নিউজ 24 জানতে চায় কবে নাগাদ শুরু হবে শিশুদের টিকা প্রয়োগ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, স্কুলের শিশুদের চূড়ান্ত তালিকার অপেক্ষায় স্বাস্থ্যসেবা বিভাগ। করে দিলে তখন ওই সংশ্লিষ্ট স্কুল তাদের রেজিস্ট্রেশন করে আমরা যে জায়গায় টিকা দেওয়ার জন্য আমাদেরকে যে জায়গাটা দেওয়া হবে সেখানে গিয়ে আমরা টিকা দিয়ে তারপরে আমরা এক্সপ্লোর করছি। আর ওরাও যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে ওয়েটিং ফর দ্যাট। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুঠোফোনে নিউজ 24-কে জানান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তালিকা পাওয়াটা সময় সাপেক্ষ হলেও 30 অক্টোবর থেকে শুরু করা যাবে টিকা প্রয়োগ। প্রতিদিন টিকা প্রয়োগ করা যাবে অন্তত 50,000 শিক্ষার্থীকে। তালিকা প্রস্তুত হচ্ছে, সেই তালিকা আমরা আবার আইসিটি মন্ত্রণালয়ে পাঠাচ্ছি। সেখানে সুরক্ষা অ্যাপে আমাদের শিক্ষার্থীরা যেন রেজিস্ট্রেশন করতে পারে। আমরা তো আশা করছি 30 তারিখের মধ্যেই আমরা শুরু করার মতো প্রস্তুতি নিয়ে ফেলতে পারব। হাতে থাকা 60 লাখ ফাইজারের টিকা দেশের 30 লাখ শিশুকে দিতে প্রস্তুত স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন অপেক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত তালিকার। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে জানুয়ারিতে নতুন ক্লাস শুরু হলে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। পরীক্ষা আছে, এইচএসসি পরীক্ষা আছে, এই মুহূর্তে নতুন করে আর ক্লাস বাড়ানোর সুযোগ নাই, কারণ স্বাস্থ্যবিধি মানতে হবে। যারা এই সরকারের বিরুদ্ধে, যারা বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে, তারা একজোট হয়েই নানানভাবে তারা নানান অপকর্ম করছে এবং এটা আজকে বিভিন্নভাবে প্রমাণিত হচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয় ভর্তি পরীক্ষায় এবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শনিবার ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে তিনি এই কথা বলেন। ঘ ইউনিটের 1 আসনের জন্য লড়ছেন 74 শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা 1 লাখেরও বেশি। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। পরীক্ষার প্রশ্ন কঠিনও হয়নি, সোজাও হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে একথাই জানালেন শিক্ষার্থীরা। প্রশ্ন সহজও ছিল না, কঠিনও ছিল না, মাঝামাঝি হয়েছে। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। একটা লং গ্যাপের পর আমরা কোনো কাজে আমরা কনসেন্ট্রেট করতে পারি না, হয়তো এই কারণে আমাদের একটু প্রবলেম হয়েছে। এবছর ঘ ইউনিটে 1570 আসনের বিপরীতে আবেদন করেন 1,15,881 জন। সেই হিসেবে প্রতি আসনের জন্য 74 জন শিক্ষার্থী লড়াই করছেন। এবারই প্রথম 8 বিভাগের বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে। এটা খুবই ভালো একটা পরিকল্পনা যে সরকার এরকম করেছে। ঢাকা ইউনিভার্সিটি তো রেজাল্ট অনেক দেরি করে দেবে, এখন চিটাগাং আবার যাইতে হবে। এটা রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত তো নিশ্চিত হওয়া যাচ্ছে না। এইবার তো মনে হচ্ছে না যে কোনো ধরনের কোনো অনিয়ম বা এরকম ধরনের কোনো স্ক্যাম আছে। ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কথা শোনা যায়নি। আইনশৃঙ্খলার ভূমিকা আছে, বিশ্ববিদ্যালয়ে তাদের দায়িত্ব পালন করছে। যারা বিভিন্ন জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়েছিল তাদের ভর্তি বাতিল করা হয়েছে। যে চক্র
এই পিছনে বিভিন্ন জালিয়াতি চক্রের হোতা যারা ছিল তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এবছরের যে ভালো ব্যবস্থাপনা, ভালো পরীক্ষা গ্রহণ, তার পিছনে অনেকগুলো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিট মিলে গড়ে প্রতি সিটের জন্য আবেদন করেছেন ৪৫ জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। নিত্যপণ্যের বাজার নিয়ে চরম দুর্ভোগে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। রাজধানীর বাজারে কোনো সবজি মিলছে না 50 টাকার কমে। শনিবার রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজিতে। প্রতি কেজি পেঁয়াজ কিনতে এখনো গুনতে হচ্ছে 60 টাকা। এছাড়া খুচরা বাজারে হালি প্রতি ডিম বিক্রি হচ্ছে 40 টাকায়। রান্নার নিত্য অনুষঙ্গ সয়াবিন তেল লিটার প্রতি বেড়েছে আরও 7 টাকা। এখন 160 টাকায় কিনতে হচ্ছে 1 লিটার সয়াবিন তেল। ভোক্তাদের অভিযোগ, করোনাকালে আয় কমলেও দাম নিয়ন্ত্রণে কার্যকর কোনো উদ্যোগ নেই সরকারের। বিক্রেতারা বলছেন, দাম কমছে না, বরং প্রতিদিনই চড়া হচ্ছে নিত্যপণ্যের বাজার। এবার টি-20 বিশ্বকাপ আপডেট। আজ শুরু হচ্ছে বাংলাদেশের সুপার 12 মিশন। প্রতিপক্ষ এই উপমহাদেশেরই আরেক দেশ শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডের শেষ 2 ম্যাচ জিতে ছন্দে আছে টাইগাররা। বিপরীতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্ব নিশ্চিত করা শ্রীলঙ্কা চাইবে নিজেদের দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিতে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। বিশ্বকাপের মূল পর্ব দিয়ে 8 দলের প্রথম ম্যাচ হলেও বাংলাদেশ শ্রীলঙ্কার জন্য এবারের বিশ্বকাপের এটি চতুর্থ ম্যাচ। প্রথম রাউন্ডের গন্ডি পেরিয়ে এখন 2 দলের সামনেই সুপার 12-এ নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার মিশন। বাংলাদেশ তাদের কোয়ালিফায়ার রাউন্ডে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে গেলেও সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ায় টাইগাররা। নিজেদের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির সাথে বড় জয় সুপার 12 খেলা নিশ্চিত করে মাহমুদুল্লাহ বাহিনী। তাই খুব স্বাভাবিকভাবেই জয়ের ছন্দ ধরে রাখতে চাইবে বাংলাদেশ। তবে আশঙ্কাও পিছু ছাড়ছে না ডোমিঙ্গো বাহিনীর। ওপেনিং জুটিতে এখনো রানের দেখা পাচ্ছে না টাইগাররা। সেই সাথে মুশফিকের ছন্দে ফেরাটাও গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। স্বস্তির ব্যাপার হলো বাংলাদেশের বোলিং অ্যাটাক নিয়ে। স্পিন আর পেস এই দুয়ের সমন্বয়ে লঙ্কান ব্যাটিং লাইন আপে ধস নামাতে চাইবে মুস্তাফিজরা। এখন পর্যন্ত মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা। 11 বারের দেখায় 7 বারই জয় পেয়েছে লঙ্কানরা, আর 4 বার মাত্র জয় পেয়েছে টাইগাররা। শেষ 2 দেখায় অবশ্য লঙ্কানদের বিপক্ষে জয়ের ছন্দ এই ম্যাচেও এগিয়ে রাখবে মাহমুদুল্লাহ বাহিনীকে। ম্যাচ শুরুর আগে টাইগার শিবিরে একটি খবর স্বস্তি দিতেই পারে। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবে না লঙ্কানদের স্পিন বিভাগের সেরা অস্ত্র মাহিশ থিকসানা। প্রথম রাউন্ডে 3 ম্যাচে এই স্পিনার নিজের ঝুলিতে ভরেছেন 8টি উইকেট। এদিকে শ্রীলঙ্কাও প্রথম রাউন্ডে সবগুলো ম্যাচ জিতেই জায়গা করে নিয়েছে সুপার 12-এ। তাছাড়া আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে জয় বাড়তি প্রেরণা যোগাবে লঙ্কান শিবিরে। গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। টি-20 বিশ্বকাপের সুপার 12-এর লড়াইয়ের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে 118 রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। 119 রানের টার্গেটে ব্যাট করে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ব্যাট করতে নেমে অজি 2 ওপেনার দ্রুতই সাজঘরে ফেরেন। পরে স্টিভ স্মিথ ও ম্যাক্সওয়েলের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। এরপর স্টয়নিসের 24 ও ম্যাথু ওয়েডের 15 রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 6 উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে বিশ্বকাপের ইতিহাসে সবথেকে কম 55 রানে অল আউট হয় উইন্ডিজরা। জবাবে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে জয় পায় ইংলিশরা। পূর্বাঞ্চলে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে পূর্বাঞ্চলের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কানাডিয়ান রাষ্ট্রদূত বেনোয়া প্রেফন্টিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর চৌধুরী নাফিস শরাফত। সুপারস্টার টিস্যু ক্রিকেট টুর্নামেন্ট 2021 ও টিম জার্সির উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপারস্টার গ্রুপের পরিচালক মাহবুবুর রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় শাহরিয়ার নাফিজ ও বসুন্ধরা এলপিজি গ্যাসের এক্সিকিউটিভ ডিরেক্টর জাকারিয়া জালাল। বিনোদনের খবর, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাড়া জাগানো চলচ্চিত্র নোনা জলের কাব্য এবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে। বড় খবর, চলচ্চিত্র উৎসবের গণ্ডি পেরিয়ে নোনা জলের কাব্য এবার যাচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26-এ। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার তার প্রথম চলচ্চিত্রে তুলে ধরেছেন দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার লড়াই। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। সামাজিক ব্যবস্থার উন্নয়ন, সংস্কৃতির প্রসার এবং পরিবেশের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন রোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চলচ্চিত্র। এমন বিশ্বাস নিয়েই নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র নোনা জলের কাব্য। ঝড়ের সময় তোমরা বলছিলে ঝড়ে তো মনে হয় সব নিয়ে গেছে। এই উপলক্ষে বিস্তারিত জানাতেই শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন। জানানো হয় বিভিন্ন আন্তর্জাতিক উৎসবগুলোতে ঘোরা নোনা জলের কাব্য দেশের দর্শকরা দেখতে পাবেন 26 নভেম্বর। নোনা জলের কাব্য ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল গত অক্টোবরে 64তম BFI লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে, এবং তারপর আমরা একে একে বুসান, গুটেনবার্গ, সিঙ্গাপুর, সিয়াটেল এবং সম্প্রতি আমরা সাও পাওলো ফিল্ম ফেস্টিভ্যালে চান্স পেয়েছি। সো অনেক বড় বড় ফেস্টিভ্যালে এটি যাচ্ছে। বাংলাদেশে নোনা জলের কাব্য সিনেমার পরিবেশক স্টার সিনেপ্লেক্স। ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনুভা তিশা। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন অর্ণব। নতুন এবং পুরানোর যে এই সম্পর্ক, সেই সম্পর্কের উপর ভিত্তি করে এই ফিল্মের গল্প এগিয়ে যায়। কাজটি নিয়ে আমি খুবই আশাবাদী। এটা বাংলাদেশের একেবারে সর্বদক্ষিণের একটি উপকূলীয় অঞ্চল, সেখানকার প্রান্তিক মানুষের গল্প। 2016 সালে সিনেমাটির চিত্রনাট্য ভারতের কো-প্রডিউসার বাজারে নির্বাচিত হয়েছিল। 2018 সালে চিত্রনাট্যের জন্য সিনেমাটি পেয়েছিল স্পাইক লি রাইটিং গ্রান্ট। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। বিক্রেতা ও উদ্যোক্তাদের ডিজিটাল প্রযুক্তির সাথে সংযুক্ত করার লক্ষ্যে চতুর্থবারের মতো সেলার সামিটের আয়োজন করেছে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ। রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। ই-কমার্স পরিসরে বিক্রেতারা কিভাবে দারাজের অধীনে আরও সহজ এবং কার্যকরী উপায়ে তাদের ব্যবসায়িক কার্যাবলী পরিচালনা করতে পারে সে প্রসঙ্গে দারাজ সেলার সামিটের আলোচনায় জোর দেওয়া হয়। এবারে প্রবাসের খবর। দেশের সনাতনীদের উপর নির্যাতনের প্রতিবাদে সুইজারল্যান্ডে মানববন্ধন করেছে গ্লোবাল বাংলা হিন্দু কোয়ালিশন বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স। শুক্রবার জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরের সামনে মানববন্ধনে অংশ নেন প্রবাসীরা। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও সমাজসেবক অরুণজ্যোতি বড়ুয়া, দেবনাথ সহ অনেকে। বক্তারা বলেন, সম্প্রতি কোরআন অবমাননার অজুহাতে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার ও নিপীড়ন করা হয়েছে তা ৭১-এর বর্বরতাকেও হার মানিয়েছে। তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি করেন। পরে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশে বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার প্রতিবাদ ও দুর্বৃত্তদের শাস্তির দাবিতে কানাডায় মানববন্ধন হয়েছে। শুক্রবার দেশটির টরন্টোর ডেনফোর্থে সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে এই মানববন্ধনে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন চাকসুর সাবেক সাধারণ সম্পাদক আজিমউদ্দিন আহমেদ। আহ্বান জানান যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর। পরে একই ইস্যুতে টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে পৃথক মানববন্ধন হয়। সেখানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বাচ্চু, ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল সহ অনেকে।
আন্তর্জাতিক প্রসঙ্গ 2017 সালে মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে যে নিধনযজ্ঞ চালিয়েছিল তেমন আরেকটি দমন অভিযান হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। শুক্রবার মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ এমন আশঙ্কার কথা জানান। সতর্ক করেন দেশটিতে ফের বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সামরিক জান্তা যে অর্থ, অস্ত্র এবং বৈধতা দাবি করছে তা নাকচ করার। এদিকে এরই মধ্যে বিদ্রোহীদের দমনে উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্য এবং সেগাইন এলাকায় ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন করেছে জান্তা সরকার। কাশ্মীরে একের পর এক সাধারণ মানুষকে খুন করে চলেছে জঙ্গিরা। মাত্র এক মাসেই 11 জন সাধারণ মানুষ খুন হয়েছে। আতঙ্কে শিখ, হিন্দু এমনকি ভিন রাজ্য থেকে আসা শ্রমিক মজুররা কাশ্মীর ছেড়ে পালাচ্ছেন। এমন হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশটির বিভিন্ন প্রদেশে বিক্ষোভের মাঝেই 3 দিনের সফরে জম্মু কাশ্মীর পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলার আশঙ্কায় উপত্যকা জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক ফিল্ম সেটে হলিউডের অভিনেতা অ্যালেক বাল্ডউইনের বন্দুকের গুলিতে মারা গেছেন সিনেমার চিত্রগ্রাহক। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিনেমার পরিচালকও। মার্কিন এই অভিনেতা এক টুইট বার্তায় জানান সহকর্মী হেলিনা হাচিন্সের জীবন হারানোয় তার শোক ও দুঃখ প্রকাশ করার কোনো শব্দ নেই। সিনেমার শুটিংয়ে ট্র্যাজেডি বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। নিউ মেক্সিকোতে চলছিল হলিউড সিনেমার রাস্টের শুটিং। অ্যাকশন দৃশ্য নিয়ে সবাই ছিল ভীষণ উত্তেজিত। ছবির মূল চরিত্রে মিশন ইম্পসিবল খ্যাত অ্যালেক বাল্ডউইন প্রপগান অর্থাৎ নকল বন্দুক দিয়ে প্রতিপক্ষ দিকে তাক করছিলেন। এমন সময় ঘটে মহাবিপত্তি। নকল বন্দুকের ট্রিগার চাপতে বেরিয়ে গেল গুলি। সঙ্গে সঙ্গে মৃত্যু হলো হলিউডে 42 বছর বয়সী উদীয়মান নারী চিত্রগ্রাহক হেলিনা হাচিন্সের। মুহূর্তেই হুলস্থুল লেগে যায় শুটিং সেটে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে আছেন পরিচালক জোয়েল সোজা। ঘটনাটিকে ট্র্যাজেডি বলে অভিহিত করে নিহতদের পরিবারকে প্রার্থনা জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি। এক টুইট বার্তায় অভিনেতা অ্যালেক বাল্ডউইন হেলিনা হাচিন্সের সহকর্মী জীবন নেওয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করার কোনো শব্দ নেই বলে অভিহিত করেন। এই দুর্ঘটনার পর বন্ধ রয়েছে শুটিং। বিবিসি জানিয়েছে ইতিমধ্যে স্থানীয় পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ঠিকমতো ব্যবহার করতে না জানলে প্রপগান অর্থাৎ সিনেমায় ব্যবহৃত নকল পিস্তল বা রাইফেল কেড়ে নিতে পারে জীবন। অ্যালেক বাল্ডউইনের গুলিতে সিনেমাটোগ্রাফার হেলিনা হাচিন্সের মৃত্যুর পর এমনটাই বলছেন সিনেমার প্রপস বিশেষজ্ঞরা। গুলিতে নিহত চিত্রগ্রাহক হেলিনা হাচিন্সের জন্ম ইউক্রেনে। দেশটির রাজধানী কিয়েভের একটি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা পড়াশোনা শেষ করেন তিনি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেন। 2019 সালে মার্কিন সিনেমাটোগ্রাফার ম্যাগাজিনে তার নামের আগে উদীয়মান তারকা খেতাব জুড়ে দেওয়া হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে উত্তাল দেশ। গণ অনশনে 11 দফা দাবি। আটক ইকবাল 7 দিনের রিমান্ডে। পীরগঞ্জ হামলার মূল হোতা গ্রেপ্তার। কুমিল্লার মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। অস্থিতিশীলতা তৈরির পায়তারা দেখছে আওয়ামী লীগ, সরকারকেই দায়ী করছে বিএনপি। রোহিঙ্গা ক্যাম্পে 6 মার্ডারের ঘটনায় আটক 8। মহিবুল্লাহ হত্যায় কিলিং স্কোয়াডের সদস্য গ্রেপ্তার। মৃত্যু হত্যায় ভোলার স্বীকারোক্তি। রাজধানীর বাড্ডায় আগুনে পুড়ে গেছে ফার্নিচারের গোডাউন। 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি। এখনই স্কুলের ক্লাস বাড়ছে না, জানালেন শিক্ষামন্ত্রী। শিশুদের টিকায় দীর্ঘসূত্রিতা। করোনায় দিন ব্যবধানে বেড়েছে শনাক্ত ও মৃত্যু। মিয়ানমারের উত্তর প্রান্তে ব্যাপক সেনা মোতায়েন। আবারও গণহত্যার আশঙ্কা জাতিসংঘের। কাশ্মীর সফরে অমিত শাহ। কঠোর নিরাপত্তা। এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সুপার 12 মিশন শুরু আজ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথম দিনে জয় পেল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সকলকে।